হ্যালো ইউটিউব বন্ধুরা, মুভি গল্প বাই বাংলাতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের যেই মুভির গল্প বলবো সেটা একটা সাসপেন্স থ্রিলার মুভি, শাটার আইল্যান্ড। চারিদিকে গভীর সমুদ্র, মাঝখানে আছে এমন একটা দ্বীপ যে দ্বীপে সাধারণ মানুষের যাওয়া বারণ, কারণ এই দ্বীপে ভয়ঙ্কর মানসিক রোগীদের রাখা হয়েছে। এই দ্বীপের মধ্যে রয়েছে এমন একটা মেন্টাল অ্যাসাইলাম বা মানসিক রোগীদের হাসপাতাল। এক মহিলা নাকি নিজের বাচ্চাদের বাড়ির পেছনের এক ডোবায় পানিতে চুবিয়ে মেরে ফেলেছে এবং সেই মহিলাকে ওই দ্বীপের মানসিক হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু একদিন এই মহিলা নিজের ঘর থেকে গায়েব হয়ে যায়। ওই মহিলাকে খুঁজতে দুইজন ওই রহস্যময় দ্বীপে যায় এবং তারপর তাদের সঙ্গে যা হয় তা কল্পনার বাইরে। তো চলুন গল্পটি শুরু করা যাক। মুভি শুরু হয়, দেখানো হয় 1954 সাল। একটা ছোট জাহাজ দেখা যায় সমুদ্রের মধ্যে, আকাশ মেঘাচ্ছন্ন। জাহাজের মধ্যে এই দুইজনকে দেখা যায়। এর নাম হলো টেডি। টেডি একজন ইউএস মার্শাল, আর তার সাথে যিনি আছেন তার নাম চাক। ওই দূরে একটা বিশাল বড় দ্বীপ দেখা যায়। অনেকগুলো প্রাচীন কেল্লা আছে সেই দ্বীপটার মধ্যে। দ্বীপটার নাম শাটার আইল্যান্ড। এই দ্বীপের মধ্যে একটা মানসিক হাসপাতাল আছে যার নাম এক্সক্লিপ। এই মানসিক হাসপাতালে মানসিকভাবে অসুস্থ যেসব আসামিরা, যেসব অপরাধীরা মানসিকভাবে অসুস্থ বা পাগল, তাদের রাখা হয়। চাক হঠাৎ করে টেডিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি বিবাহিত? টেডি বলে, বিয়ে করেছিলাম আমি, কিন্তু আমার বউ আগুনে পুড়ে মারা যায়। তবে আমার বউয়ের মারা যাওয়ার কারণ কিন্তু আগুন ছিল না। ওই বিল্ডিংয়ে যখন আগুনটা লাগে তখন সেখানে প্রচুর পরিমাণে ধোঁয়ার উৎপত্তি হয় এবং সেই ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে আমার বউ মারা যায়। কথাগুলো বলতে বলতে দেখা যায় টেডি কেমন যেন একটু অস্বস্তি বোধ করছিল। তো যাই হোক, এক সময় সেই ছোট জাহাজটা শাটার আইল্যান্ডে এসে পৌঁছালো। টেডি এবং চাক একটা অদ্ভুত কেস সলভ করতে যাচ্ছে এই শাটার আইল্যান্ডে। সম্প্রতি সেই মানসিক রোগীদের হাসপাতালে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। রেচেলস রোনাল্ডো নামে একজন রোগীকে কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো শাটার আইল্যান্ডের ডেপুটি ওয়ার্ডেন এনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ফেরিঘাটে গাড়ি নিয়ে এসেছেন। তারা যখন হাসপাতালে পৌঁছায়, টেডি দেখতে পায় ওখানকার মানসিক রোগীরা তাকে কেমন যেন অদ্ভুতভাবে দেখছে এবং এই মহিলা টেডিকে দেখে কেমন যেন একটা ইশারা করে। তো যাই হোক, হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের প্রধান যে চিকিৎসক, যার নাম ডক্টর কোল, তার সাথে এদের দেখা হয়। ডক্টর কোল জানায় যে রেচেলস রোনাল্ডো কাল রাত 10টার পর থেকে এই মানসিক হাসপাতাল থেকে গায়েব হয়ে গেছে। টেডি ডক্টর কোলকে জিজ্ঞেস করে, এই যে রেচেলস রোনাল্ডো কতটা বিপজ্জনক? ডক্টর কোল কেমন যেন একটা আতঙ্ক গলায় বলে, প্রচন্ড বিপজ্জনক। জানা যায় এই রেচেলস রোনাল্ডো এমনই একজন মানসিক রোগী যে কিনা নিজের 3 শিশুকে নিজের বাড়ির পেছনের দিকের একটা ছোট্ট ডোবার মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করেছে এবং তার জন্য সে কোনো আক্ষেপ করেনি। সুতরাং এরকম একজন অপরাধী তথা মানসিক রোগীকে খোলা ছেড়ে দেওয়া একদমই বুদ্ধিমানের কাজ নয়। তাই চাক আর টেডিকে সেই মানসিক রোগী কিভাবে এবং কোথায় গায়েব হয়ে গেছে এটা খোঁজার জন্যই এই শাটার আইল্যান্ডে আনা হয়েছে। টেডি আর চাক কাজে লেগে পড়ে। তারা সর্বপ্রথম রেচেলসের ঘরে তল্লাশি শুরু করে। এখানেই টেডি রেচেলসের লেখা একটা ছোট্ট চিরকুট খুঁজে পায়। তাতে লেখা ছিল, দ্য ল অফ 4, হু ইজ 67। টেডি এই বিষয়ে হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জানতে পারে যে রেচেলস গত সন্ধ্যায় তাদের গ্রুপ থেরাপির সেশন নিয়েছিল এবং তারপর থেকেই সে নিখোঁজ। গ্রুপ থেরাপির সেশনটা আসলে কি? যেহেতু এই হাসপাতালে যারা আছে, যেই অপরাধীরা আছে, তারা সবাই মানসিক রোগী, তাদের মানসিক চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়। এর মধ্যেই একটি চিকিৎসা পদ্ধতির নাম হলো গ্রুপ থেরাপি সেশন। এখানে অনেকগুলো মানসিক রোগীকে একসাথে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়। টেডি জানতে পারে যে রেচেলসের প্রধান চিকিৎসক, যার নাম সিয়ান, সে আজ সকালবেলায় ছুটিতে গেছেন। টেডির মনে হয় এই ব্যাপারটা কিছুটা গোলমেলে, কারণ যেদিন রাত্রিবেলায় রেচেলস গায়েব হয়ে গেল তার ঠিক পরের দিন সকালে তার প্রধান চিকিৎসক হঠাৎ করে ছুটিতে কেন গেলেন। সন্ধ্যাবেলায় টেডি এবং চাক ডক্টর কোলের আমন্ত্রণে তার বাড়িতে যায় এবং সেখানে তারা মদ্যপান করে। টেডি জানতে চায় হাসপাতালের অন্যান্য স্টাফদের সম্পর্কে এবং কাউকে কোনো সন্দেহ হয় কিনা সেটাও জানতে চায়।
এখানে তাদের সঙ্গে দেখা হয় ডক্টর নারিনের। ডক্টর নারিনকে দেখা যায় সে রেচেলসের সম্পর্কে কোনো কথা বলতে অনিচ্ছা প্রকাশ করে। টেডি প্রচন্ড রেগে যায়। সে ডক্টর নারিনকে বলে, দেখুন, আমরা এখানে তদন্ত করতে এসেছি এবং আমাদের ওপরও তদন্তের ভার আছে। আপনি যদি এই তদন্তে কোনো সহযোগিতা না করেন, আমি কিন্তু কালকে ফিরে যাব এবং আমার রিপোর্টে লিখে দেব যে আপনারা আমাকে তদন্তে সাহায্য করেননি। রাতের বেলা রেগে গিয়ে টেডি আর চাক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। টেডি সম্পর্কে একটা কথা বলে রাখি, টেডি কিন্তু তার স্ত্রীর মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করতে পারে না। সে মানসিকভাবে তার স্ত্রীর মৃত্যুটাকে কোনোভাবেই ভুলতে পারছে না। তার স্ত্রীর স্মৃতিগুলো বারবার তার মনকে তাড়া করে। মুভির কিছু দৃশ্যে দেখা যায় টেডি মাঝে মাঝেই তার স্ত্রীর ফ্ল্যাশব্যাকে আটকে থাকে, কেমন যেন একটা ঘোর বা হ্যালুসিনেশনের মধ্যে থাকে। কল্পনায় দেখে সে তার স্ত্রী ডলোরেসকে। ডলোরেস তাকে বলে রেচেল এখানে রয়েছে এবং রেচেল এখানে একা নেই, তার সঙ্গে আরেকজন রয়েছে যার নাম অ্যান্ড্রু লেডিস। স্বপ্ন দেখার পর টেডির ঘুম ভেঙে যায়। পরদিন টেডি ফিরে যাওয়ার পরিবর্তে রেচেলের সঙ্গে থাকা অন্যান্য রোগীদের জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু তাদের কাছে তাদের পাগলামির কাহিনী ছাড়া আর কিছুই শুনতে পায় না সে, কারণ এখানে যারা যারা আছে তারা সবাই মানসিক রোগী। তবে হ্যাঁ, যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল টেডি সবাই একটা কথাই বলে, রেচেলের নাকি 2টো বাচ্চা ছিল যাদেরকে রেচেল পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছে। টেডি প্রতিটা রোগীর কাছ থেকে অ্যান্ড্রু লেডিস সম্পর্কে জানতে চায়। কে এই অ্যান্ড্রু লেডিস? এক মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল অ্যান্ড্রু লেডিস সম্পর্কে, সে নামটা শুনে কেমন যেন ঘাবড়ে যায় আর বলে, না, এই নামটা আমি জীবনে কখনো শুনিনি। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর চাক তাকে জিজ্ঞেস করে, এই অ্যান্ড্রু লেডিসটাকে? টেডি বলে, অ্যান্ড্রু লেডিসকে সেটা আমি জানি। আসলে অ্যান্ড্রু লেডিস নামে একজন ব্যক্তি আমাদের বিল্ডিং এর মধ্যেই থাকতো এবং আমার স্ত্রী ডলোরেসকে সেই আগুনে জ্বালিয়ে হত্যা করেছে এবং এই জন্য রেচেলের মিসিং হওয়ার কেসটা সরকারের কাছ থেকে সে নিজে জেচে নিয়েছে তদন্ত করার জন্য, কারণ সে জানতে পেরেছে অ্যান্ড্রু লেডিস নাকি এই মানসিক হাসপাতালেই আছে। টেডি আসলে এই শাটার আইল্যান্ডে শুধুমাত্র রেচেল মিসিং হওয়ার তদন্ত করতে আসেনি, সে এসেছে তার স্ত্রীর হত্যাকারী অ্যান্ড্রু লেডিসকে চরম শিক্ষা দিতে বা বদলা নিতে। টেডি আরও বলে, অ্যান্ড্রু লেডিস এই হাসপাতালে ছিল, কিন্তু হঠাৎ একদিন অ্যান্ড্রু লেডিসও এখান থেকে নিখোঁজ হয়ে যায় এবং তারপর অ্যান্ড্রু লেডিসকে নাকি কেউই চোখে দেখেনি। আমার মনে হচ্ছে এই হাসপাতালে কিছু তো একটা চলছে, যে এখান থেকে রোগীরা গায়েব হয়ে যাচ্ছে। কথা বলতে বলতেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ওরা জঙ্গলের মধ্যে আশ্রয়ের খোঁজে এদিক ওদিক যাচ্ছিল এবং এই সময়ে ওরা সামনে একটা কবরস্থান দেখতে পায়। চাক টেডিকে জিজ্ঞেস করে, তুমি ওই রোগীটাকে যখন জিজ্ঞাসাবাদ করছিলে তখন দেখতে পেলাম সেই রোগীটা তোমাকে গোপন কিছু একটা বলছিল, কি বলেছিল টেডি? টেডি প্রথমে দ্বিধাবোধ করলেও একটু পরে একটা কাগজ দেখায়। টেডি বলে, সেই রোগীটা আমাকে এই কাগজটা দিয়েছে। সেই কাগজটার মধ্যে লেখা ছিল রান। তবে কি সেই মানসিক রোগীটা চাক আর টেডিকে কোনো বিপদ থেকে পালিয়ে যাওয়ার জন্য বলছিল? এই আইল্যান্ডের মধ্যে এমন কি আছে যে একটা মানসিক রোগী পর্যন্ত চাক এবং টেডিকে পালিয়ে যাওয়ার কথা বলছে? তো যাই হোক, টেডি সমাধিগুলোর নাম খুব ভালো করে দেখতে থাকে, কোথাও অ্যান্ড্রু লেডিসের নাম লেখা আছে কিনা সেটা দেখার জন্য। ঝড় আরো শুরু হয়, মারাত্মকভাবে শুরু হয়। ওরা ওখানে একটা বড় বাড়িতে আশ্রয় নেয় এবং এখানে টেডি বিশ্বযুদ্ধের গল্প শোনায় চাককে। সে শোনায় কিভাবে নাসিরা আত্মসমর্পণ করেছিল এবং হাজার হাজার মানুষের মৃতদেহের মাঝে এক মহিলা তার শিশুকে জড়িয়ে ধরে শুয়েছিল। এই দৃশ্যগুলো টেডি নিজের চোখে দেখেছিল, বরফে ঢাকা সেই লাশগুলো। টেডি চাককে বলে, বিশ্বাস করো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো যুদ্ধ ছিল না, শুধুমাত্র মানুষ হত্যা ছিল। আর আমি আর কোনো হত্যাকাণ্ডে জড়াতে চাই না। আমি এই সব হত্যাকাণ্ড ছেড়ে দিয়েছি এবং এখানে এসেছি আমি শুধুমাত্র আমার স্ত্রীর হত্যার বদলা নিতে। কিন্তু আমি অ্যান্ড্রু লেডিসকে সামনে পেলেও ক্ষতি করব না, কারণ শাটার আইল্যান্ড সম্পর্কে আমি কিছু জানতে পেরেছি। এই শাটার আইল্যান্ডে মানুষ নিয়ে এমন কিছু পরীক্ষা নিরীক্ষা চলে যেগুলো অমানবিক এবং যেগুলো কল্পনার বাইরে। চাক এসব শুনে কেমন যেন ঘাবড়ে যায়। সে বলে,
আমার মনে হয় আমরা কোনো ফাঁদের মধ্যে পড়ে গেছি এই দ্বীপে এসে। হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি আমরা। আমার তো মনে হয় এখানে রেচেল নামের কেউই নেই, আর রেচেলকে খোঁজার নাম করে আমাদের দুজনকে এত দূরে ডাকা হয়েছে। আমার মনে হয় এই দ্বীপের মধ্যে কোনো তো একটা রহস্য আছে। এবং আরেকটি জিনিস যদি খেয়াল করে দেখো, এই দ্বীপটির চারপাশে কিন্তু বিশাল সমুদ্র। সুতরাং রেচেল যদি এই দ্বীপ থেকে পালিয়েও যায়, সে কোথায় যাবে? এখান থেকে পালানো অসম্ভব। এমন সময় দেখা যায় টেডি এবং চাককে খুঁজতে খুঁজতে ওই ঝড় বৃষ্টির মধ্যে একজন গার্ড আসে। সেই গার্ডের সঙ্গে তারা দুজন চলে যায়। তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়ে একটি মিটিং হলে প্রবেশ করে। ডাক্তার কোলকে টেডি বলে, রেচেলের ঘরের মধ্যে যে চিরকুটটা পেয়েছিলাম, যেটাতে 67 নাম্বার লেখা ছিল, সেটার রহস্য আমি বুঝতে পেরেছি। এই মুহূর্তে আপনার হাসপাতালে মোট কতজন রোগী আছে? ডক্টর কোল বলে 66 জন। আর 67 নাম্বার রোগীটাকে? সেটাই হলো রেচেল। কিন্তু ডাক্তার বলে, আপনি ভুল বলছেন। আমার এখানে কখনো 67 জন রোগী কখনো ছিলই না। আমার এখানে 66 জন রোগী। ডাক্তার এই কথা বললেও ডাক্তারের মুখ দেখে পরিষ্কার বোঝা যায় যে সে কিছু তো একটা লুকাচ্ছেন। এবং এই সময় ডাক্তার সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ বলে, রেচেলকে খুঁজে পাওয়া গেছে। টেডি চমকে যায়। সে বলে, কোথায় পেলেন রেচেলকে? আমি তার সঙ্গে কথা বলতে চাই। রেচেলের সঙ্গে কথা বলার সময় টেডি প্রচন্ড অসুস্থ বোধ করতে থাকে কোনো একটা অজানা কারণে। বিশেষ করে যখন রেচেল টেডিকে দেখে, এবং দেখার পর সে টেডিকে নিজের স্বামী বলে মনে করতে থাকে। এবং এই সময় টেডি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, সেদিন রাতের বেলায় টেডি একটা স্বপ্ন দেখে। তীব্র ফ্লাড লাইটের আলোতে পুরো ক্যানভাসে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখা যায়। চারিদিকে বরফপাত চলছে এবং আবারও সেই একই দৃশ্য। একজন মৃত মা তার শিশুকে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে আছে। টেডি পাশ দিয়ে চলে যায়, দেখেও যেন দেখেনি। কিন্তু একটু পরে যখন সে পিছন ফিরে তাকায়, দেখা যায় লাশটা হঠাৎ করে নিজের চোখ খোলে এবং বাচ্চা মেয়েটা জেগে উঠে গিয়ে বলে, তোমার আমাদের সবাইকে বাঁচানো উচিত ছিল সেই দিন। তুমি পালিয়ে কেন গিয়েছিলে? মুহূর্তের মধ্যেই সেই স্বপ্নের দৃশ্য পাল্টে যায় এবং দেখা যায় রেচেল এক জায়গায় রক্তমাখা গায়ে দাঁড়িয়ে আছে এবং তার পায়ের কাছে তার অর্ধমৃত বাচ্চারা। টেডি একটা বাচ্চাকে কোলে তুলে নেয় এবং সেই বাচ্চাটাও একই কথা বলে, তুমি কেন আমাদেরকে সেদিন বাঁচালে না? সকাল হয়। একটা ডোবার মধ্যে টেডি মৃত বাচ্চাকে ভাসিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে রেচেল বলে, দেখো তো এই বাচ্চাগুলোকে মরা অবস্থায় কতটা সুন্দর লাগে। স্বপ্ন ভেঙে যায়। টেডি এতক্ষণ স্বপ্ন দেখছিল। দেখা যায় হঠাৎ করেই টেডির স্ত্রী ডরলেস দরজা খুলে আসে। চারিদিকে বৃষ্টি স্নাত রাত, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই ঘরের মধ্যে আলো প্রবেশ করছে। তার স্ত্রী ডরলেস কেমন যেন ভাঙা কণ্ঠে বলে, অ্যান্ড্রু মারা যায়নি, সে এখনো এই শাটার আইল্যান্ডে আছে। তোমাকে খুঁজে বের করতে হবে অ্যান্ড্রুকে, আর ওকে শেষ করে ফেলতে হবে। কিন্তু দেখা যায় এটাও স্বপ্নের ভেতরে আরেকটা স্বপ্ন ছিল টেডির। অর্থাৎ সেই বরফের মধ্যে মৃত মা শিশুকে জড়িয়ে শুয়ে আছে। ওখান থেকে শুরু করে অ্যান্ড্রু লেডির সম্পর্কে তার স্ত্রী ডরলেস যা বলে গেল, এই সবটাই স্বপ্ন ছিল। স্বপ্ন ভাঙার পর টেডি এবং চাক হাসপাতালের একটা বিশেষ সেকশনে যায়, যেটার নাম ওয়ার্ড সি। এবং ওই ওয়ার্ড সি এই হাসপাতালের সবচেয়ে বিপজ্জনক এবং মারাত্মক একটা জায়গা, কারণ এখানে প্রচন্ড হিংস্র মানসিক রোগীদের রাখা হয়। তাই এখানে সবার প্রবেশ নিষেধ। একজন গার্ড তাদেরকে বলে, এখানে যারা থাকে তারা কিন্তু পশুর চেয়েও অধম, সুতরাং বেশি কাছে যাবেন না। টেডি সেখানে প্রবেশ করা মাত্র একটা আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজটাকে ফলো করতে করতে এক রোগীর সঙ্গে তার দেখা হয়। এই রোগীর নাম বিলিং। বিলিংকে দেখা যায় সে হঠাৎ করেই টেডির ওপর আক্রমণ করে, কিন্তু তারপর গার্ড এসে সেই রোগীকে নিয়ে যায়। টেডি হাঁটতে হাঁটতে আরেকটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। চারিদিকে জেলের কয়েদিদের মতো সেল, আর প্রতিটি সেলে মানসিক রোগীরা অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছে। টেডি একটা দেশলাই কাঠি জ্বালে। প্রচন্ড অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না এবং এই সময় একজন মানসিক রোগী হঠাৎ করে টেডির নাম ধরে ডেকে ওঠে। ওই রোগীটার নাম হলো নয়েস। টেডি লোকটাকে আগের থেকেই চেনে। এই লোকটা একসময় টেডিকে জানিয়েছিল যে
শাটার আইল্যান্ডে নাকি মানুষের মাথা নিয়ন্ত্রণ করার জন্য বা মানুষের ব্রেন নিয়ন্ত্রণ করার জন্য কিছু গোপন বৈজ্ঞানিক পরীক্ষা চলে এবং এই অমানবিক পরীক্ষা নিরীক্ষা এখানকার বিভিন্ন রোগীদের ওপর করা হয়। এই হাসপাতালে যতজন ডাক্তার আছে, যতজন স্টাফ আছে, সবাই এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। সুতরাং টেডি আর চাক সত্যি এখানে এসে বিশাল বড় একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। এমনকি সবচেয়ে অদ্ভুত এবং চমকে দেওয়ার মতো ব্যাপার বলে এই রোগীটি। সে টেডিকে বলে, তুমি কি ভেবেছ তোমার সঙ্গে তোমার যে পার্টনার আছে, যার নাম চাক, সে তোমার বন্ধু, সে তোমার পার্টনার? না, ভুল ভাবছ। সে ওই হাসপাতালের লোকেদের সঙ্গে জড়িত। তুমি এখানে এসে ফেঁসে গেছো। তুমি এখান থেকে জ্যান্ত বেরোতে পারবে না। এটা শোনার পর টেডি আঁতকে ওঠে এবং চিৎকার করে বলে, এটা হতে পারে না, আমি মানুষ চিনি, চাক আমার বন্ধু হয়। লোকটা বলে, কংগ্রাচুলেশন, তোমাকে সবাই মিলে মূর্খ বানিয়ে ফেলেছে, আর তুমিও তাদের বানানো ষড়যন্ত্রের মধ্যে ফেঁসে গেছো। শোনো, তোমাকে আরেকটা কথা বলি, এই দ্বীপের ঠিক পেছনের দিকে একটা লাইট হাউস আছে। সেই লাইট হাউসে তোমাকে যেতে হবে। ওখানে বিভিন্ন মানসিক রোগীদেরকে ধরে নিয়ে তাদের ব্রেনের লোবাটোমাইজ করা হচ্ছে। এবার প্রশ্ন হলো, লোবাটোমাইজটা কি? লোবাটোমাইজড একটি ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা, যেটা সম্বন্ধে একটু পরে জানা যাবে। তো যাই হোক, টেডি গিয়ে চাককে বলে, এখানে একটা লাইট হাউস আছে, আমাদের সেই লাইট হাউসে যেতে হবে, চলো। তারা নিকটবর্তী একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু এই সময়ে চাক হঠাৎ করে টেডিকে বলে, আমার মনে হয় না আমাদের লাইট হাউসে যাওয়া উচিত, আমার মনে হয় আমাদেরকে আবার হাসপাতালে ফিরে যাওয়া উচিত। এবং চাক এমনভাবে টেডিকে জোরাজোরি করতে থাকে, টেডির মনের মধ্যে সন্দেহ দেখা দেয়। তবে কি কয়েদিটা সত্যিই বলছিল? চাক কি এসবের সঙ্গে মিলিত? চাক টেডিকে আবারও হাসপাতালে ফিরে যাওয়ার জন্য জোরাজোরি করলে চাকের কলার ধরে সে ওয়ার্নিং দেয় আর বলে, আমি একাই যাব, তুমি ফিরে যাও। টেডি একাই সেই লাইট হাউসের দিকে যেতে চায়, কিন্তু দেখা যায় লাইট হাউসের বাইরে তখন সমুদ্রের জোয়ারের পানি অনেক বেশি। এই মুহূর্তে সেই লাইট হাউসে কোনোভাবে যাওয়া যাবে না। সে ফিরে আসে এবং ফিরে এসে দেখে যেখানে সে চাককে ছেড়ে গিয়েছিল সেখানে চাক নেই, অদৃশ্য হয়ে গেছে। এদিকে ওদিকে খোঁজাখুঁজির পর টেডি দেখে চাকের মৃতদেহের মতো কিছু একটা পাথরের মধ্যে পড়ে আছে। টেডি বুঝতে পারে কেউ বা কারা এই উঁচু পাথর থেকে নিচে চাককে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু টেডি নিচে গিয়ে দেখে সেখানে চাকের মৃতদেহ ছিল না, সব যেন কেমন গায়েব হয়ে গেছে। হঠাৎ করেই কতগুলো ইঁদুর দেখতে পায় সে। ইঁদুরগুলোর পথ অনুসরণ করতে গিয়ে সে পাহাড়ের তৈরি একটি গুপ্ত গুহা দেখতে পায়। গুহাটি বিচ্ছিন্ন পাহাড়ের খাড়া প্রান্তে অবস্থিত। গুহার বাইরের পরিবেশটা ভয়ানক, বিপজ্জনক ঝোড়ো বাতাস বইছে, বৃষ্টি হচ্ছে, সমুদ্রের পানি ফুলে উঠেছে। গুহার ভেতরে ঢুকে টেডি দেখতে পায় সেখানে এক মধ্যবয়স্ক মহিলা। মহিলার হাতে একটা ছুরি। টেডি দেখে জিজ্ঞেস করে, আপনি কি আসল রেচেল? মহিলাটা বলে, হ্যাঁ, আমিই আসল রেচেল। টেডি তাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার বাচ্চাদের পানিতে ডুবিয়ে মেরেছেন? মহিলাটা বলে, না, আমার কখনো কোনো বাচ্চা ছিলই না, এমনকি আমি তো বিয়ে পর্যন্ত করিনি। টেডি অবাক হয়ে যায়, কি চলছে এখানে? এই মহিলা বলছে এ নাকি আসল রেচেল, তাহলে যাকে খুঁজে পাওয়া গেছে সে কে? রেচেল টেডিকে বলে, একসময় এখানে আমি কাজ করতাম, তারপর এখানে আমাকে রোগী হিসেবে ভর্তি করা হয় এবং জোর করে পাগল বানিয়ে এখানে আটকে রাখা হয়েছে। ওরা দেখতে পেলেই আমাকে খুন করে ফেলবে, কারণ আমি ওদের কিছু ঘৃণ্য সত্য কথা জেনে ফেলেছিলাম। এই হাসপাতালে যেসব মানসিক রোগীরা আছে তাদের মাথার ওপরে লোবোটমি সার্জারি করা হয়। এবার আসি, লোবোটমি কি? লোবোটমি হলো কোনো একটা মানুষের ব্রেনের ওপর অপারেশন করে সেই মানুষটার সমস্ত স্মৃতিশক্তি নষ্ট করে দেয়া হয় এবং সেই মানুষটা পরিণত হয় একটা জীবন্ত পাথরে। অর্থাৎ শুধুমাত্র মানুষটা শ্বাস নেবে, চলাফেরা করতে পারবে, খাবার খেতে পারবে, তার ভেতরে থাকবে না কোনো অনুভূতি, না কোনো স্মৃতি, জীবন্ত পাথরের মতো। রেচেল টেডিকে জিজ্ঞেস করে, তোমার কি মাঝে মাঝে খুব মাথা ব্যথা হয়? টেডি বলে, হ্যাঁ। রেচেল আবার জিজ্ঞেস করে, তুমি কি অদ্ভুত স্বপ্ন দেখো? নিজের প্রিয় মানুষদেরকে স্বপ্নে দেখো? টেডি বলে, হ্যাঁ,
আমি আমার স্ত্রীকে স্বপ্নে দেখি। রেচেল বলে, তোমাকে এই মানসিক হাসপাতালে আসার পর যে খাবার দেয়া হয়েছে, যে কফি দেয়া হয়েছে, এমনকি তোমাকে যে সিগারেট খেতে দেওয়া হয়েছে, এই সবগুলোর মধ্যেই ওষুধ মেশানো আছে। সেই ওষুধগুলো তোমার ব্রেনের ওপর কাজ করতে শুরু করে দিয়েছে। কিছুদিন পরে তোমার ব্রেনের ওপরে লোবোটমি করা হবে এবং এই গোটা হাসপাতাল যে দেখতে পাচ্ছ, এখানকার প্রতিটা মানুষ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তারা মানসিক রোগীদের ধরে ধরে এরকম লোবোটমি করে এবং রেচেল টেডিকে সাবধান করে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ থেকে পালাও টেডি। টেডি বলে, আমি এখান থেকে একা পালাবো না, কারণ আমার একজন পার্টনার এখানে এসেছিল, যার নাম চাক। রেচেল টেডিকে অবাক করে দিয়ে শুধু এটা বলে, তোমার কোনো পার্টনার নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও। টেডি এসলিফে অর্থাৎ এই মানসিক হাসপাতালের প্রধান অফিসে ফিরে আসে, যেখানে ডক্টর কোল ছিল। ডক্টর কোল টেডিকে যখন এবার সিগারেট অফার করেন, টেডি সেটা নেয় না এবং জিজ্ঞেস করে, আমার পার্টনার চাক কোথায়? ডক্টর কোল অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, কোন পার্টনার? টেডি বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? আমার সঙ্গে আমার পার্টনার এসেছিল, যার নাম চাক। ডাক্তার কোল শান্তভাবে টেডিকে বলে, আপনি ভুল করছেন, আপনি এই দ্বীপে একা এসেছিলেন, আপনার কোনো পার্টনার তো আসেইনি। কার কথা বলছেন? টেডি খুব স্পষ্ট করে বুঝতে পারে যে নিশ্চয়ই তার পার্টনার চাককে কোথাও আটকে রাখা হয়েছে, বা তার সঙ্গে লোবোটমি করা হয়েছে, বা তার পার্টনার চাককে মেরে ফেলা হয়েছে। এবং এটাও পরিষ্কার বুঝতে পারে যে ডক্টর কোল তাকেও পাগল বানানোর চেষ্টা করছে, যেমন করে রেচেলকে পাগল বানানো হয়েছে। টেডি সেখান থেকে বেরোনোর পর পথে তার ডক্টর নারিনের সঙ্গে দেখা হয়। ডক্টর নারিন তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? টেডি বলে, আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাব। ডক্টর নারিন তাকে আটকাতে যায় এবং একটি সিরিঞ্জ বের করে, কিন্তু সেই সিরিঞ্জটি টেডির শরীরে ঢোকানোর আগেই টেডি ডক্টর নারিনকে আক্রমণ করে। ডক্টর নারিন বলে, কি করছো? এটা শুধু ঘুমের ওষুধ, শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য আমি এটা দিতে এসেছিলাম। এবং একই সাথে বলে, টেডি, তোমার ভেতরে একটা দানব লুকিয়ে আছে, তাকে তোমার মারা উচিত। টেডি সেই সিরিঞ্জটি ডক্টর নারিনের হাতের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বাইরে পালিয়ে যায়। টেডি এবার লাইট হাউসের দিকে যেতে শুরু করে, কারণ তার দৃঢ় বিশ্বাস তার বন্ধু চাককে ওখানেই নিয়ে যাওয়া হয়েছে। এমন সময় টেডি নিজের মৃত স্ত্রী ডরলেসকে আবার হ্যালোসিনেট করতে শুরু করে। সে নিজের মৃত স্ত্রীকে দেখতে পায়। তার মৃত স্ত্রী বলে, তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত, নয়তো তোমার কিন্তু বিপদ হবে। টেডি বলে, আমি এখান থেকে চাককে ছাড়া মোটেও যেতে রাজি না, আমি অনেক আপনজনকে হারিয়েছি, আর কাউকে হারাতে চায় না। টেডিকে দেখা যায় সে ডক্টর কোলের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যাতে সে গাড়ি নিয়ে তার পিছু ধাওয়া করতে না পারে। একই সাথে সে এলাকার মধ্যে যতজন গার্ড পাহারা দিচ্ছিল, সবার মনোযোগ যাতে ওই আগুন ধরা গাড়িটার দিকে চলে যায়, যাতে টেডি খুব সহজেই ওই লাইট হাউসে পৌঁছাতে পারে। মেঘলা আকাশ, ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, একটি ছোট্ট ঢিলার ওপর অবস্থিত, চারিদিকে পানি দ্বারা আচ্ছন্ন। টেডি পানিতে ঝাঁপ দেয় এবং ওই পাশে গিয়ে একটি গার্ডকে প্রতিরোধ করে, তার বন্দুকটা কেড়ে নেয় এবং লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। লাইট হাউসের ঘুরন্ত সিঁড়ি বেয়ে ওপরে উঠে সে যা দেখতে পায় তাতে সে অবাক হয়ে যায়, কারণ সে গিয়ে দেখে ওই লাইট হাউসের মধ্যে কোনো এক্সপেরিমেন্ট চলছে না, উল্টো ডক্টর কোল ওইখানে বসে আছে। এবং ডাক্তার কোল বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম টেডি। এবং এই মুভির এইখানে ডক্টর কোল এমন কিছু কথা বলে যা শুনে আপনার মাথা ঘুরে যাবে। ডক্টর কোল টেডিকে বলে, তুমি জানো আসলে অ্যান্ড্রু লেডিসটা কে? আসলে অ্যান্ড্রু লেডিসটা হলে তুমি নিজে, তোমার নাম টেডি নয়। আমার এই হাসপাতালে তুমি বলেছিলে যে ৬৭ জন রোগী আছে, তুমি ঠিকই বলেছিলে। তুমি জানো ওই ৬৭তম রোগীটা কে? সেটা হলো তুমি। তুমি একজন মানসিক রোগী, যার কিনা এই হাসপাতালে বহু বছর ধরে চিকিৎসা চলছে। আর তুমি যে নিজেকে ইউএস মার্শাল বলে মনে করছো, তুমি মনে করছো এখানে তোমার একজন সঙ্গী এসেছিল, তুমি মনে করছো আমরা সবাই খারাপ, এই সমস্ত ঘটনাই তোমার মন গড়া, এগুলো তোমার ভ্রম, এগুলো তোমার কল্পনা, কারণ তুমি একজন মানসিক রোগী। টেডি এইসব শুনে আকাশ থেকে পড়ে, সে প্রচন্ড অবাক হয়ে যায়
কোল টেডিকে আরো বলে, তোমার স্ত্রীর নাম ডলোরেস ছিল, এটা সত্যি। তোমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল। একদিন তোমার স্ত্রী তোমার 3 সন্তান, যাদের নাম হলো বেনরি, সাইমন এবং রেচেল, এই 3জন সন্তানকে তোমাদের বাড়ির পেছনের ডোবার পানিতে ডুবিয়ে মেরে ফেলে। আর তারপর যখন তুমি বাড়িতে ফিরে আসার পর তুমি যখন দেখো তোমার স্ত্রী তোমার 3 সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছেন, রাগে এবং মানসিক অবসাদে তুমি সংযম হারিয়ে ফেলো এবং তুমি তোমার স্ত্রীকে মেরে ফেলো। টেডির জীবনে সবচেয়ে প্রিয় অবলম্বন ছিল তার 3 সন্তান এবং তার স্ত্রী। তার 3 সন্তান এবং তার স্ত্রীকে একই দিনে একই সময়ে হারিয়ে টেডির মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়ে। এরপর টেডি নিজের মনের মধ্যে একটা আলাদা জগৎ কল্পনা করতে শুরু করে। সেই জগতে সে একজন ইউএস মার্শাল এবং তার পরিবারের মৃত্যুর জন্য সে নয়, অন্য কেউ দায়ী। ডক্টর কোল আরো বলে, তুমি তো মাঝে মাঝে স্বপ্ন দেখো। সেই স্বপ্নের মধ্যে তুমি 3টি মৃত শিশুকে দেখো। তুমি জানো সেই শিশুগুলো কারা? তারা তোমার নিজেরই সন্তান এবং তুমি তোমার স্ত্রীকে হত্যা করার পর থেকে 2 বছর ধরে এই হাসপাতালে রয়েছো। আর তুমি যাকে নিজের পার্টনার বলে দাবি করছো, চাক, সে তোমার পার্টনার নয়, সে হলো তোমার ডাক্তার, যার নাম ডক্টর সিএন, যিনি গত 2 বছর ধরে তোমার চিকিৎসা করছেন। মনে করে দেখো, যেদিন তুমি এই হাসপাতালে এসেছো বলে তোমার মনে হয়, সেদিন সকাল থেকেই ডক্টর সিএন গায়েব। সে ছুটি নিয়েছে এরকম কেন বলা হয়েছে? কারণ সেদিন সকাল থেকেই ডক্টর সিএন তোমার সাথেই ছিলেন। এইসব কথা বলতে বলতেই সেখানে চাক চলে আসে, অর্থাৎ ডাক্তার সিএন। সেও এসে টেডিকে একই কথা বলেন, ডক্টর কোল যা বলছেন সব সত্যি কথা বলছেন এন্ড্রু, আর তুমি এখানে একজন মানসিক রোগী হিসেবে 2 বছর ধরে আছো। আমি তোমার চিকিৎসা করছি। গত কয়েকদিন ধরে তোমার সঙ্গে যে নাটক চলছে, এগুলো এই কারণে যাতে তোমাকে সুস্থ করা যায়। এর আগেও আমরা অনেকবার এইরকম ট্রাই করেছিলাম, কিন্তু তোমার স্মৃতিশক্তি ফিরে আসার পরেও তুমি আবার তোমার কল্পনার জগতে ফিরে গেছো এবং আমাদের কাছে এখন একটাই উপায় আছে, তোমার লোবোটমি করা, যেটা কিনা একটি মারাত্মক অপারেশন। এতে করে তুমি তোমার পুরনো সব স্মৃতি ভুলে যাবে, কিন্তু তোমার মধ্যে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এবং এই লোবোটমি যাতে করতে না হয়, সেই জন্য আমরা এই নাটকটা করে একটা শেষ চেষ্টা করেছিলাম, তোমার সবকিছু স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য। সবকিছু শুনতে শুনতে টেডির পুরনো জীবনের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে সে একজন ইউএস মার্শাল ছিল, সে 2য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তার আসল নাম ছিল অ্যান্ড্রু লেডিস। একদিন তার পাগল স্ত্রী তার 3 সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে, আর সত্যি সত্যি সেদিন সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলা ডাক্তার সিএন এবং ডাক্তার কোল অ্যান্ড্রুর সঙ্গে দেখা করে। অ্যান্ড্রু সবকিছুই মনে আছে, সে কে, সে কি। ডক্টর কোল টেডিকে অর্থাৎ অ্যান্ড্রুকে বলে, তোমার ওপর এই তো আমরা এর আগেও পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু এতে হিতের বিপরীত হয়েছে। দেখো, আমরা তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তোমার আসল নাম, আসল পরিচয়, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তুমি টেডি নও, তুমি অ্যান্ড্রু। এরপর অ্যান্ড্রুকে দেখা যায় সে সিঁড়িতে বসে আছে এবং তখন ডক্টর সিএন এসে বলে, অ্যান্ড্রু, আমাদের পরবর্তী পদক্ষেপ কি করা উচিত বলে মনে হয় তোমার? কিন্তু দেখা যায় অ্যান্ড্রু ডক্টর সিএনকে ডক্টর সিএন এর নামে না ডেকে আবার সেই চাক নামেই ডাকে এবং বলে, চাক, আমাদের এখান থেকে বের হতে হবে, যেভাবেই হোক এই আইল্যান্ড থেকে বের হতেই হবে, তারপর দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এটা দেখে ডক্টর সিএন বুঝতে পারেন যে অ্যান্ড্রু লেডিসের স্মৃতিশক্তি আবার হারিয়ে গেছে। সে আবার নিজেকে একজন ইউএস মার্শাল ভাবতে শুরু করেছে এবং এটাই ভাবতে শুরু করেছে সে এখানে কোনো একটা তদন্তের জন্য এসেছে, রেচেলকে খুঁজতে এসেছে। ডক্টর সিএন দূরে দাঁড়িয়ে থাকা ডক্টর কোল এবং ডক্টর নারিনকে ইঙ্গিত করে বলে, এখন পর্যন্ত অ্যান্ড্রু লেডিস ঠিক হয়নি, তার স্মৃতিশক্তি আবার চলে গেছে। এবং এরপর বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে ডক্টর কোল ডক্টর নারিনকে অ্যান্ড্রু লেডিসের লোবোটোমাইজড করার অনুমতি দেন। এখন থেকে, অর্থাৎ লোবোটোমাইজ করার পর থেকে, অ্যান্ড্রু লেডিস আর তার পুরনো কোনো স্মৃতি মনে রাখতে পারবে না। সে একটি জীবন্ত লাশের মতো পরিণত হবে, যার মধ্যে থাকবে না কোনো ফিলিংস, না থাকবে কোনো স্মৃতি। যখন অ্যান্ড্রু চলে যাচ্ছিল, সে ডক্টর সিএনকে বলে, আমাদের জীবনে কি করা উচিত?
একটা শয়তানের মতো বাঁচা উচিত নাকি একটা ভালো মানুষ হয়ে মরা উচিত। এটা বলেই সে ডক্টর নারিন এবং অন্যদের সঙ্গে সেখান থেকে লাইট হাউসের দিকে চলে যায় এবং এখানেই মুভিটি শেষ হয়। এবং এখান থেকে মনে হতে পারে অ্যান্ড্রুলেডিসের স্মৃতিশক্তি আবার হারিয়ে গেছে এবং সে লোবোটোমাইজড করাতে চলে গেল। কিন্তু আসল ব্যাপার অন্য। আসল ব্যাপার যে অন্য সেটা বোঝা যায় ওই দুটো লাইনের মধ্য দিয়ে, যে আমাদের শয়তানের মতো বেঁচে থাকা উচিত নাকি ভালো মানুষের মতো মরা উচিত। আসলে অ্যান্ড্রুলেডিস বা টেডির স্মৃতিশক্তি তো ফিরে এসেছে, কিন্তু সে এই মানসিক ট্রমা নিয়ে আর বাঁচতে পারছে না। তার স্ত্রীকে সে হত্যা করে, তার সন্তানেরা তার কাছে নেই। মাঝে মাঝে তার মৃত স্ত্রী এবং সন্তানদের সে স্বপ্নে দেখতে পায়। এই সমস্ত মানসিক রোগ নিয়ে, এত সব মানসিক জটিলতা নিয়ে, কিন্তু সেই স্মৃতিগুলো নিয়ে আর থাকতে চায় না। সে চায় এই স্মৃতিগুলো চিরতরে মুছে ফেলার জন্য। কিন্তু ডাক্তাররা যদি জানতে পারে যে অ্যান্ড্রুলেডিসের সবকিছু মনে আছে, সে কিছুই ভুলে যায়নি, তাহলে তারা তার লোবোটোমাইজড করাবে না। এবং এই জন্য তার স্মৃতিশক্তি ফিরে আসার পরেও সে স্মৃতিশক্তি যাওয়ার ভান করে। সে ডাক্তার সিএনের সামনে এমন ভান করে যে তার স্মৃতিশক্তি আবার চলে গেছে এবং এর ফলে ডাক্তারদের কাছে আর কোনো উপায় থাকবে না। সুতরাং ডাক্তাররা অ্যান্ড্রুলেডিসের লোবোটোমাইজড করাবে, তার সমস্ত স্মৃতি মুছে দেবে এবং সে যে শয়তানের মতো বেঁচে থাকার কথাটা উল্লেখ করেছে সেটা হলো তার মানসিক এই ট্রমা, যে ট্রমাগুলো নিয়ে সে বেঁচে আছে। এত সব মানসিক আঘাত, এই সমস্ত কিছুকে সে শয়তানের সঙ্গে তুলনা করেছে। ভালো মানুষের মতো মরে যাওয়ার অর্থ হলো সেই বিষাক্ত স্মৃতিগুলো থেকে চিরতরের জন্য মুক্তি পাওয়া। সে লোবোটোমাইজড করিয়ে জীবন্ত লাশ হয়ে থাকতে রাজি আছে, কিন্তু সে বিষাক্ত স্মৃতিগুলো নিয়ে আর থাকতে পারছে না। তাই সে নিজের ইচ্ছায় চলল লোবোটোমাইজড করতে। চার বন্ধু একটি মেলা প্রাঙ্গণে হন্টেড হাউস চালায়। তারা মূলত এখানে মানুষকে ভয় দেখিয়ে টাকা ইনকাম করে। কিন্তু হঠাৎ করে একদিন এখানে একজন ব্যক্তি মারা যায়। তখন চার বন্ধু মিলে চেষ্টা করে সেই ব্যক্তিটির মৃতদেহ গায়েব করে দেওয়ার। কে সেই ব্যক্তি? কেনই বা চার বন্ধু চেয়েছিল সেই ব্যক্তির মৃতদেহ গায়েব করে দিতে? সম্পূর্ণ গল্পটি জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।